আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা এসএসসি বিএমটি দ্বাদশ শ্রেণীতে রয়েছ, আজকের ভিডিওটি তোমাদের জন্য। আমাদের আজকের টপিক তোমাদের অধ্যায় 6 আর্থিক বিবরণী বিশ্লেষণ। মূলত আমরা এই টপিকটি নিয়ে কথা বলবো। তো তুমি যদি এদের অঙ্কগুলো খুব ভালোভাবে শিখতে চাও, তাহলে তোমাকে যেটা করতে হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখতে হবে। তো এখানে কিছু গুরুত্বপূর্ণ সূত্র রয়েছে, তো সেগুলো আমি তোমাদেরকে ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলো বেশি কথা না বাড়ি আমরা মূল টপিকে ফিরে আসি। তো আমি তোমাদের জন্য একটা অঙ্ক করে দেখিয়ে দিচ্ছি, দেখো। তো এখানে মূলত এই অধ্যায় যেটা রয়েছে সেখানে মূলত চলতি সম্পত্তি, চলতি দেয়, এইগুলো নিয়ে মূলত এই অধ্যায়ের কাজগুলো করতে হয়। তো এখানে তোমাদের প্রশ্নের ভিতরে দেওয়া থাকবে কোনগুলো চলতি সম্পত্তি, আবার কোনগুলো চলতি দায়, আবার কিছু কিছু আমাদেরকে বের করেও নিতে হবে। তো এটা নিয়ে এত চিন্তা করতে হবে না, চলো শুরু করি। তো আমাদের যে প্রথম প্রশ্নটা রয়েছে এটা হচ্ছে হাবিলা লিমিটেডের আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী দেওয়া রয়েছে 31 ডিসেম্বর 2018 সাল। তো এখানে কিছু জিনিস আমাদের রয়েছে, একটা হচ্ছে হিসাবের নাম, আর এই পাশে রয়েছে টাকা। তো একটু দেখো চলতি সম্পদ, তোমাদের এরকম মনে হতে পারে স্যার এখানে টাকা রয়েছে, আবার এখানে টাকার করে দিয়ে আবার এখানে। তো এটা মূলত একটা রেওয়া মিল। রেওয়া মিলের দুটো অংশ থাকে, একটা হচ্ছে ডেবিট পাশ, একটা হচ্ছে ক্রেডিট পাশ। তো চলো শুরু করি। তো এখানে আমাদের চলতি সম্পদ হিসেবে রয়েছে মজুত পণ্য। সাজেশনগুলো কেমন কোন পড়ছিল এবং আমাদের রেজাল্টটা কেমন হয়েছিল। তো আমি প্রথমে যে রেজাল্টটা নিয়ে পরে কথা বলতেছি, আগে দেখিয়ে দিচ্ছি যে আমাদের সাজেশনগুলো কেমন কোন পড়ছিল সেটা একটু দেখিয়ে দিতে চাই। তখন একটু হিউম্যান ডিজিজ 2 পরীক্ষা কেমন হলো, সবাই পাস করবো, তো জাস্ট একটা পোস্ট করছিলাম, একটু দেখিয়ে দিই। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। অফিস ম্যানেজার পরীক্ষা কবে হবে স্যার? বেশ ভালো হয়েছে স্যার। পরে দেখো অনেক ভালো হয়েছে, সব কমন পড়ছে ভাইয়া। তো আরো দেখাই, এটা হচ্ছে হিউম্যান রিসোর্স ছিল। এরপর আমাদের আরো অনেক আছে, আরো দেখাই আমরা ব্যবসায়িক সংগঠন পরীক্ষা কেমন হয়েছে সবার, এখান থেকে একটু দেখাই। এই দেখো আলহামদুলিল্লাহ এ প্লাস স্যার, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, ভালো আলহামদুলিল্লাহ 100% কমন, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, শতভাগ কমন পড়ছে, ইনশাল্লাহ স্যার অনেক ভালো হয়েছে। তো এরকম তো শত কমেন্ট আছে, ঠিক আছে, শত কমেন্ট আছে। আমি তোমাদেরকে আরো দেখাই, আর মজা পাবে। দেখো মার্কেটিং নীতি ও প্রয়োগ 2 এই পরীক্ষা কেমন হয়েছে, আমি প্রশ্ন করেছিলাম ওদেরকে। তো তোমাদেরকে একটু কমেন্টটা দেখে দেখো, ইনশাল্লাহ এ প্লাস পাবো স্যার, এতে 100% কমন, আলহামদুলিল্লাহ। দেখো এই কমেন্ট গুলো দেখলেই কিন্তু মনে অনেক শান্তি পাওয়া যায়, ঠিক আছে। দেখছো? ওকে, আরো দেখাই। এগুলো ক্লাস নিয়েছিলাম আমাদের নতুন ব্যাচ চলছে, ওখানে তোমরা চাইলে অ্যাডমিশন নিতে পারবা। আমি আরো দেখাই, আরো আছে, অনেক আছে। তারপর দেখো ইংরেজি পরীক্ষা কেমন হলো, সবাই পাস করবা তো? একটু দেখো মজা পাইবা। স্যার 35 থেকে 40 পাবো ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে স্যার, শুকরিয়া ভাইজান, আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে স্যার, সবকিছু কমন করছে, বিশেষ করে গ্রাফ চার্ট ও সিপি দুইটা আগে লিখছি, ভালো স্যার, অনেক কিছু হুবহু কমন পেয়েছি, আলহামদুলিল্লাহ। তো দেখো এই যে এই কমেন্ট গুলো যে তোমরা যদি একটু দেখো, তাহলে তোমরা বলছো ভালো স্যার, অনেক কমন পেয়েছি, হুবহু কমন পেয়েছি, এ প্লাস থাকবে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে স্যার, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ভাইয়া। তো দেখো এইগুলা, এই দেখো এ প্লাস। তো দেখো এত সুন্দর তাদের কমন পড়ছে, যে থ্যাংক ইউ, অনেক কমন পড়ছিল আর কি। হ্যাঁ স্যার আপনার সাজেশন দারুণ। তো দেখো এই যে এই জিনিসগুলো তারা কিন্তু আমাদের এই ব্যাচে ছিল, ঠিক আছে। তো আমাদের 2026 সালের ব্যাচ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো তুমি চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে খুব দ্রুত এখানে এডমিশন নিতে পারবা। এখন দেখাই একটু রেজাল্টটা, মাত্র 10 জন কমেন্ট করছে, সবাই তো আর কমেন্ট করে নাই, একটু দেখাই দেই। 4.79, 4.38, 4.25, 4.1। তোমরা যে একটু ভালো করে খেয়াল করো, দেখো এখানে 4 পয়েন্টের নিচে কারো রেজাল্ট নাই, ঠিক আছে। আর সকলে তো এখানে তোমার কমেন্ট করেও নাই। তো ওরা সেরকম সুযোগ সুবিধা পাইছে 2026 সালে, এর চেয়ে আরো অনেক বেশি সুযোগ সুবিধা দেওয়া হবে। তো তোমরা যারা আমাদের এই কোর্সগুলোতে অ্যাড হতে আগ্রহী, তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের নতুন ব্যাচ অলরেডি শুরু হয়েছে। মজুত পণ্য রয়েছে আমার 1 লক্ষ টাকা। তোমাদেরকে মনে রাখতে হবে, প্রথমে যে মজুত পণ্যটা তুমি পাবা এটা হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য। আবার বলছি, প্রথমে যে মজুত পণ্যটা তুমি পাইবা এটা হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য। তারপর দেখো প্রাপ্য হিসাব 3 লক্ষ টাকা, ব্যাংকে জমা 1,50,000 টাকা, নগদ তহবিল 50,000 টাকা। তো এই সম্পদগুলো রয়েছে আমার, এগুলোর নাম হচ্ছে চলতি সম্পদ। তো চলতি সম্পদ কোনগুলো রাখো সেটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। যে লেনদেনগুলো তুমি বারবার করো এটাকে বলা হয় চলতি সম্পদ। মনে রাখতে হবে খরচগুলো, অর্থাৎ তুমি পণ্য ক্রয় করতেছো, সকল প্রকার খরচগুলো যেগুলো আছে, যেগুলো কি নিত্যদিনের দিন প্রয়োজন পড়ে ব্যবসা পরিচালনা করতে গেলে লাগে, এগুলো বলা হয় চলতি সম্পদ। তারপর দেখো স্থায়ী সম্পদ, এখানে রয়েছে 6 লক্ষ টাকা।
আরেকটা কথা বলতে চাই, এই চলতি সম্পদের যোগফলটা আমার হয়েছে 6 লক্ষ, আর যে স্থায়ী সম্পদ আছে এটা হচ্ছে 6 লক্ষ। এই টোটাল সম্পদের পরিমাণ রয়েছে আমার 12 লক্ষ টাকা। তো অনেকে বলবো যে স্যার স্থায়ী সম্পদ কোনগুলো? মনে রাখবে, যেই সম্পদ তুমি একবার ক্রয় করবা মানে বারবার ক্রয় করবা না, তাকে বলা হয় স্থায়ী সম্পদ। যেমন তুমি একটা বাসা বাড়ি করেছো, বাসা বাড়ি তো আর বারবার করবা না। তুমি একটা গাড়ি কিনেছো, প্রতি মাসে গাড়ি কিনবা না। তো এই যে খরচটা তুমি মানে একটা দীর্ঘকালীন সময়ের জন্য করা হয় সেটাকে বলা হয় স্থায়ী সম্পদ। তো আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ। তো আমার দুই সম্পদের টোটাল যোগফল আসলো 12 লক্ষ টাকা। এবার দেখবো আমরা চলতি দায়গুলা। তো চলতি দায় কোনগুলো? যেমন ধরো প্রদেয় হিসাব, ব্যাংক বা ব্যাংক জমাতিরিক্ত, আর চলতি দায় হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত। তো চলো আমরা দায়গুলো একটু দেখি। তো চলতি দায় হচ্ছে প্রদেয় হিসাব 80,000 টাকা, আর ব্যাংক জমাতিরিক্ত হচ্ছে 20,000 টাকা। তো আমার কে দাঁড়ালো 1 লক্ষ টাকা। এরপর দেখো দীর্ঘমেয়াদী দায় 15% ঋণপত্র 2,50,000 টাকা, আর কোম্পানির মালিকানা সত্ত্ব বা শেয়ার মূলধন এখানে রয়েছে তোমার 7 লক্ষ টাকা, আর সাধারণ সঞ্চিতি রয়েছে 1,50,000 টাকা। তো এই টোটাল এই 7 লক্ষ টাকা আর 1,50,000 টাকা যা এখানে মিলল হইল তোমার 8,50,000 টাকা। এখন দেখো আমরা যেরকম আগে চলতি সম্পদ যেমন এটা, তারপরে স্থায়ী সম্পদ, মানে চলতি সম্পদের যোগফল পাইছিলাম আমি হচ্ছে 6 লক্ষ টাকা, আর মোট স্থায়ী সম্পদ পাইছিলাম আমি 6 লক্ষ টাকা। এই দুটোর যোগ করে কিন্তু আমি 12 লক্ষ টাকা পাইছি। ঠিক একইভাবে আমাকে এখানে চলতি সম্পদ বা চলতি দায় যেগুলো আছে, চলতি দায় এবং স্থায়ী দায় এই দুটারে আমার একসাথে নিয়ে নিতে হবে। তো দেখো এখানে আছে আমার 1 লক্ষ টাকা, এখানে আছে আমার 2,50,000 টাকা। তো এটা আর এই দুটার যোগফল যা পেলাম আমরা 8,50,000 টাকা। তো এই তিনটা মিলে এটা এবং এটা, এই তিনটা মিলে আমার মোট আসলো হচ্ছে 12 লক্ষ টাকা। মনে রাখবা, রেও মিলের ডেবিট পাস এবং ক্রেডিট পাস সমান হয়। আবার বলছি, রেও মিলের ডেবিট পাস এবং ক্রেডিট পাস সমান হয়। তো আমার চলতি সম্পত্তি বা সহজভাবে বলতে গেলে আমার মোট সম্পদের পরিমাণ আছে 12 লক্ষ টাকা এবং মোট দায়ের পরিমাণ আছে 12 লক্ষ টাকা। এই মোট দায়ের ভিতরে যেরকম চলতি দায় এবং স্থায়ী দায় আছে, এই মোট সম্পদের ভিতরে যেমন চলতি সম্পদ এবং স্থায়ী সম্পদ আছে। তো আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো। তো চলো এবার হচ্ছে দেখি তারা আমাদেরকে কী করতে বলছে। প্রথমে বলছে যে চলতি অনুপাত বের করতে হবে, দ্রুত অনুপাত বের করতে হবে, কার্যকরী বা চলতি মূলধন অনুপাত এটা বের করতে হবে, এবং সর্বশেষ দিচ্ছে বিনিয়োজিত মূলধন অনুপাতটা আমাদেরকে বের করে দেখাইতে হবে। ঠিক আছে? তো তোমাকে মনে রাখতে হবে যে চলতি অনুপাত যদি আমরা বের করতে চাই, চলতি অনুপাতের সূত্রটা হচ্ছে চলতি সম্পত্তি ভাগ হচ্ছে চলতি দায়। অর্থাৎ চলতি সম্পদকে আমরা চলতি দায় দ্বারা ভাগ করলেই চলতি অনুপাতটা আমরা পেয়ে যাবো। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। কারণ স্যার চলতি সম্পত্তি কোনগুলো? এই যে দেখো এখানে তারা দিয়ে দিয়েছে চলতি সম্পদ, এই যে এগুলো হইতেছে চলতি সম্পদ, আর এগুলোর যোগফল হচ্ছে আমার 6 লক্ষ টাকা। বুঝতে পেরেছো? আচ্ছা, তো এই দেখো আমরা এখানে 6 লক্ষ টাকা বসায় দিচ্ছি। স্যার চলতি দায়টা কোনটা? এই যে দেখো এই দুইটা হইতেছে চলতি দায়, প্রদেয় হিসাব। তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ, আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপ ব্যাংক জমাতিরিক্ত। তো এই টোটাল টাকাটা হচ্ছে আমার 1 লক্ষ টাকা। তো তোমাদের সুবিধার জন্য আমি এখানে লিখেও দিচ্ছি, দেখো একটু। চলতি সম্পত্তি হচ্ছে মজুত পণ্য প্লাস প্রাপ্য হিসাব প্লাস ব্যাংক জমা প্লাস নগদ তহবিল, এই সবগুলোর যোগ করে আমরা 6 লক্ষ টাকা এখানে দেখাই দিলাম। তো এই দেখো এই টাকাগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। এই দেখো মজুত পণ্য, প্রাপ্য হিসাব, ব্যাংক জমা, নগদ তহবিল, এই সবগুলোর যোগফল কিন্তু আমার হচ্ছে এই 6 লক্ষ টাকা। বুঝতে পেরেছ? তো এই দেখো আমার 6 লক্ষ টাকা এখানে চলে আসছে। আর দেখো চলতি দায়টাও আমি এখানে দেখাই দিছি, প্রদেয় হিসাব প্লাস ব্যাংক জমাতিরিক্ত, এই 1 লক্ষ টাকা। এখন যদি আমরা চলতি সম্পদ 6 লক্ষ টাকাকে আর 6 লক্ষকে 1 লক্ষ দ্বারা ভাগ করি, তাহলে আমরা অনুপাতটা পেয়ে যাবো। কিন্তু ভাই তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, অনুপাতটা কিন্তু ভাগ করলে আমার একটা মান আসবে। অর্থাৎ এই 6 লক্ষরে যদি আমি 1 লক্ষ দ্বারা ভাগ করি আমার মান আসবে 6। তো অনুপাত কিন্তু হলো না, অনুপাত হইতে হলে আমার 2টা মান লাগবে। স্যার 2টার সঙ্গে কীভাবে বের করব? নিচে যত আছে, আবার বলছি নিচে যত আছে এটা লিখে 1 লিখে ফেলবা, এবং এটা হবে পরে। ধরো এখানে 1 লক্ষ আছে, তো আমি এটার জন্য 1 লিখে ফেললাম। তো এখানে অনুপাত দেখে ফেলবো এভাবে গোল গোল করে, এভাবে অনুপাত এটাকে বলা হয় অনুপাত। তো দেখো নিচে যেটা আছে এটার জন্য এখানে 1 লিখে ফেলবা। বুঝতে পেরেছো? এখন যেটা করবা, যে উপরে 6 লক্ষ আছে না, 6 লক্ষের 1 লক্ষ দ্বারা ভাগ দাও, পাই যাবা তুমি 6। তাহলে এটার উত্তর আসলো কত আমাদের? 6:1।
এই দেখো আমাদের উত্তরটা হয়ে গেছে কত 6:1। জাস্ট আমি এটা তোমাদেরকে দেখাই দিয়েছিলাম, যদি তোমরা পারো তাহলে এগুলো লেখার কোনো দরকার নাই, শুধু লিখবা যে চলতি অনুপাত বের করার জন্য চলতি সম্পত্তি ভাগ চলতি দায়, পরে চলতি সম্পদটা এখানে লিখে দিবা, নিচে লিখবা চলতি দায়, মানে দায়ের পরিমাণটা এখানে লিখে দিবা। তো আমি তোমাদেরকে বোঝানোর জন্য এখানে চলতি সম্পদের বিষয়গুলো তুলে ধরছি, আর চলতি দায়টা এখানে তোমাদেরকে দেখাই দিলাম। তো উপরে এই টোটাল যোগফল 6 লাখ টাকাটা আমি উপরে লিখে দিলাম, আর চলতি যে দায়টা আছে এর 1 লক্ষ টাকা, এটা আমি নিচে বসাই দিলাম। অনুপাতটা কীভাবে বের করবো আবার বলতেছে, যে নিচে যেটা আছে এটার জন্য 1 লিখে ফেলবা, আগেই 1 লিখে ফেলবা, এখানে অনুপাতটা লিখে ফেলবা, আর উপরের দ্বারা শুধু নিচের দ্বারা ভাগ দেবা, যতই হোক ওইটার শুধু এই পাশে বসাই দেবা, উত্তর হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ওকে, এবার দেখো আমরা বের করব দ্রুত অনুপাত। তো দ্রুত অনুপাত কীভাবে বের করে, এটা হচ্ছে তড়িৎ সম্পত্তি ভাগ হয়ে যাচ্ছে চলতি দায়। আবার বলছি, দ্রুত অনুপাত বের করার সূত্র হচ্ছে তড়িৎ সম্পত্তি আর চলতি দায়। তো তুমি যদি এগুলো ভালোভাবে A to Z শিখতে চাও তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, কারণ আমাদের অলরেডি অনলাইনে ক্লাস চলছে এই বিষয় নিয়ে। তো তুমি এখানে এগুলো খুব সহজে বুঝতে পারবা। তো দেখো আমরা যদি দ্রুত অনুপাতটা বের করতে চাই, উপরে লিখবো তড়িৎ সম্পত্তি, নিচে লিখবো চলতি দায়। তো চলতি দায় কিন্তু আমার পরিমাণটা 1 লক্ষ টাকা বের করেছি, এই যে দেখো বের করে ফেলছি। জাস্ট তোমার কাছ থেকে হয়তো একটা বা দুইটা একবার বের করে ফেললেই হবে। তো চলতি দায়ের পরিমাণ আমাদের কাছে 1 লক্ষ টাকা আছে, এখানে বসাই দিলাম। এখন আমাদের তড়িৎ সম্পত্তি বের করতে হবে। বা তড়িৎ সম্পত্তি কীভাবে বের করে, মনে রাখবো আমরা চলতি সম্পত্তি থেকে জাস্ট মজুত পণ্যটা বাদ দিলেই এই তড়িৎ সম্পত্তির পরিমাণটা চলে আসে। তো একটু দেখবো আমাদের তড়িৎ সম্পত্তি বের করতে বলে তো আমাদের চলতি সম্পদটা লাগবে। এই দেখো আমাদের চলতি সম্পদটা ছিল এই 6 লক্ষ টাকা, আর আমাদের মজুত পণ্য ছিল 1 লক্ষ টাকা। তাহলে আমরা বুঝতে পারলাম কি, যে আমরা তোমার হচ্ছে চলতি সম্পদ থেকে মজুত পণ্যটা বাদ দেওয়া দিই, তাহলে কিন্তু আমাদের তড়িৎ সম্পত্তিটা বের হয়ে চলে আসবে। আর তড়িৎ সম্পত্তির অনুপাতটা আমাদের কীভাবে বের করতে হবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখন আগে আমরা দ্রুত অনুপাতটা বের করব। তো দ্রুত অনুপাত, তো দেখো দ্রুত অনুপাতটি কীভাবে বের করি, তড়িৎ সম্পত্তি মানে হচ্ছে আমরা চলতি সম্পত্তি থেকে মজুত পণ্যটা বাদ দেবো। আমাদের চলতি সম্পত্তি ছিল 6 লক্ষ টাকা, এখান থেকে মজুত পণ্য ছিল আমাদের 1 লক্ষ টাকা। 6 লক্ষ টাকা থেকে যদি আমরা 1 লক্ষ টাকা বাদ দিই আমরা পাই যাবো 5 লক্ষ টাকা। তো দেখো এখানে আমি কিন্তু সহজে 5 লক্ষ টাকা বসাই দিলাম, আর চলতি দায় কিন্তু আমরা বের করছিলাম, এই যে দেখো 1 লক্ষ টাকা জাস্ট এখানে বসাই দিলাম। তো কথা হচ্ছে যে স্যার এটা আমরা কীভাবে অনুপাতটা বের করবো, তোমাদেরকে মনে রাখতে হবে অনুপাতের 2টা অংশ হয়, বুঝতে পেরেছো? এক সংখ্যার কখনো অনুপাত হয় না। তো নিচে যেটাই থাকুক না কেন সেটা যেন আমরা 1 লিখে ফেলবো, ঠিক আছে? এর সামনে আমরা একটা অনুপাত বসাবো, এই দেখো আমরা একটা অনুপাত বসাই দিলাম। ওকে, এখন আমরা যেটা করবো উপরেরটাকে শুধু নিচেরটা দ্বারা ভাগ দেবো। দেখো 5 লক্ষ যদি আমরা 1 লক্ষ টাকা ভাগ দিই আমরা 5 পেয়ে যাবো, বুঝতে পেরেছো? এ হচ্ছে আমাদের 5:1। তো আশা করি তোমরা দ্রুত অনুপাতটা কীভাবে বের করতে হয় সেটা তোমরা বুঝতে পেরেছো। তো দেখো আমি এখানে তোমাদেরকে দেখিয়েও দিয়েছি যে তড়িৎ সম্পত্তিটা কীভাবে বের করতে হয়। তো তোমরা চাইলে এগুলো দেখে নিতে পারো, এটা তোমাদের অনেক বেশি কাজে আসবে বলে আমি মনে করি। ওকে, তো এরপরে দেখো আমাদেরকে, তো দেখো এটা হচ্ছে কবিতার মূলধন অনুপাত না, এটা হবে তোমার হচ্ছে কার্যকরী মূলধন অনুপাত। তো টাইপে ভুল করেছে, এটা হবে কার্যকরী মূলধন অনুপাত। তো আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা কার্যকরী মূলধন অনুপাত বের করি। তো তোমাদেরকে মনে রাখতে হবে কার্যকরী মূলধন অনুপাতের 2টা নাম আছে, একটা হচ্ছে কার্যকরী মূলধন অনুপাত অথবা চলতি মূলধন অনুপাত। আমি আরেকবার রিপিট করতেছি, এটা কবিতার মূলধন অনুপাত না, এটা হচ্ছে কার্যকরী মূলধন অনুপাত। মনে রাখতে হবে কার্যকরী মূলধন অনুপাতের 2টা নাম হয়, একটা হচ্ছে চলতি মূলধন অনুপাত আর একটা হচ্ছে কার্যকরী মূলধন অনুপাত, দুটো একই জিনিস। যদি তোমাদেরকে বলা হয় কার্যকরী মূলধন পরিমাণটা বের করো, তোমরা হলে উপরে লিখবা কার্যকরী মূলধন, নিচে লিখবা চলতি দায়। অর্থাৎ কার্যকরী মূলধনকে চলতি দায় দ্বারা ভাগ করলে আমরা চলতি মূলধন অনুপাত বা কার্যকরী মূলধন অনুপাতটা পেয়ে যাব, বুঝতে পেরেছো? তো দেখো কার্যকরী মূলধনটা কীভাবে বের করতে হয় আমি এখানে দেখিয়ে দিয়েছি। এটা হবে চলতি সম্পত্তি থেকে আমাকে চলতি দায়টা বাদ দিলেই কার্যকরী মূলধনের পরিমাণটা বের হয়ে চলে আসবে। তো আমাদের চলতি সম্পত্তি ছিল 6 লক্ষ টাকা আর চলতি দায় ছিল 1 লক্ষ টাকা। তো 6 লক্ষ টাকাতে যদি 1 লক্ষ টাকা আমরা বাদ দিয়ে দিই তাহলে 5 লক্ষ টাকা যেটা পাবো সেটা হচ্ছে কার্যকরী মূলধন, বুঝতে পেরেছো? আর চলতি দায় কিন্তু আমাদের কাছে 1 লাখ টাকা আছে। কীভাবে বের করতে হয় সেটা তোমাদেরকে দেখাইছি। এখন দেখো অনুপাতটা আমরা কী করবো, আবার আমরা প্রথমে 1 লিখে ফেলবো, বুঝতে পেরেছো? নিচেরটা যখন আমরা 1 লিখে ফেলবো অনুপাতটা বসাই দেবো, পরে উপরে যেটা থাকবো ওটা শুধু নিচেরটা ভাগ দেবো। এই দেখো 5, তাহলে দেখো আমার চলতি মূলধন অনুপাত বা কার্যকরী মূলধনের পরিমাণটা চলে আসলো, বুঝতে পেরেছো? ওকে, এরপর দেখো আমাকে বের করতে বলা হয়েছে বিনিয়োজিত মূলধন অনুপাত। এই দেখো এখানে তারা বলছিল যে আমাদেরকে কী কী বের করতে হবে। এই দেখো বিনিয়োজিত মূলধন অনুপাতটা আমরা এখানে বের করব। তো একটু দেখে নাও কীভাবে বের করতেছি। তো এটার সূত্রটা হচ্ছে কার্যকরী নিট লাভ আর বিনিয়োজিত মূলধন। তো নিট লাভ কিন্তু আমার ভাইয়া প্রশ্ন দেওয়া নাই, আর বিনিয়োজিত মূলধন আমাদের কাছে 11 লক্ষ টাকা রয়েছে, বুঝতে পেরেছো? 11 লক্ষ টাকা
মূলধনের পরিমাণটা আমাদের কাছে রয়েছে। এখন বলবো যে স্যার কীভাবে রয়েছে। আচ্ছা, আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই তো কার্যকরী মূলধন এখানে রয়েছে আমাদেরকে মূলত 6 লক্ষ টাকা এবং স্থায়ী সম্পত্তি রয়েছে আমাদের কাছে, কার্যকরী মূলধন রয়েছে 5 লক্ষ টাকা এবং স্থায়ী সম্পত্তি আমাদের কাছে রয়েছে 6 লক্ষ টাকা। তো 5 লক্ষ টাকা 6 লক্ষ টাকা এই মোট 11 লক্ষ টাকা। তো আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, কথা হচ্ছে একটি নতুন ভিডিওতে। সে বন্ধু সকলেই ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথে থাকো বিডি স্টাডি অ্যাপসের।